শহরের কোলাহল থেকে দূরে নিজুমপুর নামের এক গ্রামে অরুণ এসেছিল কয়েকটা দিন শান্তিতে কাটাতে। অরুণ একজন লেখক। তার নতুন উপন্যাসের জন্য দরকার ছিল এমনই এক নির্জন পরিবেশ। গ্রামের শেষ মাথায় এক পুরনো জমিদার বাড়িতে তার থাকার ব্যবস্থা হয়েছিল। বাড়িটা বেশ বড়, কিন্তু কেমন যেন একটা থমথমে গা ছমছমে ভাব চারদিকে। বাড়ির দেখভাল করত হরি কাকা নামের এক বৃদ্ধ। প্রথম দিনই অরুণকে সে সাবধান করে দিয়েছিল, বাবু, যাই করবেন দিনের আলো থাকতে থাকতে করবেন, আর বাড়ির পেছনের ওই কান্না দিঘির দিকে ভুলেও অমাবস্যার রাতে যাবেন না। কান্না দেখি, এমন অদ্ভুত নাম কেন? অরুণ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেছিল। হরি কাকা এক মুহূর্ত চুপ থেকে বলেছিল, লোকে বলে বহুকাল আগে এই বাড়ির এক জমিদার গিন্নির ছোট বাচ্চাকে কেউ দিঘির জলে ডুবিয়ে মেরে ফেলেছিল। সেই শোকে মাটি ও দিঘিতে ঝাঁপ দিয়ে প্রাণ নেয়। তারপর থেকে অমাবস্যার রাতে নাকি দিঘির পাড় থেকে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। যে ওই কান্না শুনে সেদিকে যায় সে আর ফেরে না। দিঘির অতল জলে তার লাশ ভেসে ওঠে। অরুণ আধুনিক মনস্ক যুবক, এসবে তার বিশ্বাস নেই। সে মুচকি হেসে উড়িয়ে দিয়েছিল ব্যাপারটা। কয়েকটা দিন ভালোই কাটল, কিন্তু অমাবস্যার রাত আসতেই সব কেমন ওলটপালট হতে শুরু করল। সেদিন মাঝরাত পর্যন্ত অরুণ তার লেখার টেবিলে কাজ করছিল। হঠাৎ বাইরে থেকে একটা অদ্ভুত আওয়াজ তার কানে এলো। একটা বাচ্চার কান্নার আওয়াজ, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট। প্রথমে অরুণ ভাবল হয়তো মনের ভুল, কিন্তু কান্নাটা থামছে না, বরং মনে হচ্ছে কেউ যেন যন্ত্রণায় কাতরাচ্ছে। তার বুকের ভেতরটা কেমন করে উঠল। কোনো বাচ্চা হয়তো বিপদে পড়েছে। হরিকাকার নিষেধ ভুলে সে টর্চ হাতে বেরিয়ে পড়ল। রাতটা ছিল মিশমিশে কালো। ঝিঞ্ঝি পোকার ডাকও কেমন যেন ভয়ে থেমে গেছে। বাতাসটাও ঠান্ডা, যেন বরফ গলা জল। অরুণ টর্চের আলো ফেলে বাড়ির পিছন দিকে এগোতে লাগল। কান্নার আওয়াজটা আরও স্পষ্ট হচ্ছে, আসছে ওই দিঘির দিক থেকেই। দিঘির কাছে পৌঁছতেই অরুণের গা ছমছম করে উঠল। বিশাল দিঘির জল যেন কালো আলকাতরার মতো স্থির, তার উপর হালকা কুয়াশার চাদর। কান্নার আওয়াজটা এখন মনে হচ্ছে দিঘির ঠিক মাঝখান থেকে আসছে। অরুণ টর্চের আলো ফেলল জলের উপর। যা দেখল তাতে তার রক্তহীন হয়ে গেল। দিঘির মাঝখানে আবছাভাবে একটা ছোট বাচ্চার মতো কিছু একটা ভাসছে। কে ওখানে? বাচ্চাটা কার? অরুণ চিৎকার করে উঠল। কোনো উত্তর এলো না, শুধু কান্নার আওয়াজটা হঠাৎ করে থেমে গেল। আর ঠিক তখনই দিঘির কালো জল তোলপাড় করে একটা অবয়ব উঠে দাঁড়ালো। একজন মহিলা, পরনে সাদা শাড়ি, লম্বা চুল মুখে এসে পড়েছে। জলের ফোঁটা তার শরীর বেয়ে গড়িয়ে পড়ছে। অরুণ ভয়ে এক পাও নড়তে পারছিল না। মহিলাটির মুখটা চুলে ঢাকা, কিন্তু টর্চের আলোয় তার দুটো চোখ জলজল করে উঠল। সেই চোখে কোনো মায়া ছিল না, ছিল শুধু অতল ঘৃণা আর শীতল প্রতিহিংসা। মহিলাটি জলের উপর দিয়েই ধীরে ধীরে পাড়ের দিকে এগিয়ে আসতে লাগলো। তার পা জলের নিচে ডুবছে না, সে যেন জলের উপর দিয়ে হেঁটে আসছে। তার এগিয়ে আসার সাথে সাথে চারপাশের বাতাস আরও ঠান্ডা হয়ে গেল। অরুণের মনে হলো তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। হঠাৎ মহিলাটি তার মুখের উপর থেকে ভেজা চুলগুলো সরালো। অরুণের গলা দিয়ে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো। তার কোনো মুখ নেই, মুখের জায়গায় শুধু একটা মসৃণ চামড়া, আর সেখান থেকে বেরিয়ে আসছে একটা ভয়ঙ্কর শব্দহীন চিৎকার। অরুণ বুঝতে পারল এটা ওই হরিকাকার বলা সেই জমিদার গিন্নি। সে আর এক মুহূর্তও দাঁড়ালো না, পরিমরি করে বাড়ির দিকে দৌড় দিল। পেছনে শুনতে পেল সেই মহিলার এক ভয়ঙ্কর হাসির শব্দ, যা বাতাসের সাথে মিশে চারিদিকে ছড়িয়ে পড়ছে। ঘরে ঢুকে দরজা বন্ধ করে খিল তুলে দিয়েও অরুণ স্বস্তি পেল না। তার মনে হচ্ছিল সেই শীতল উপস্থিতি ঘরের ভেতরেও চলে এসেছে। সারা রাত সে দরজার কোণায় ভয়ে জোড়োসড়ো হয়ে বসে রইল। পরদিন সকালে হরিকাকা এসে যখন দরজা খুলল, তখন অরুণকে দেখে চমকে গেল। তার চুল প্রায় সাদা হয়ে গেছে, চোখ দুটো কোটরে বসা, আর সে বিড়বিড় করে কি যেন বলছে। অরুণ সেদিনই কলকাতা ফিরে গিয়েছিল, কিন্তু কান্না দিঘির সেই রাতের ভয়ঙ্কর স্মৃতি তাকে ছেড়ে যায়নি। আজও মাঝরাতে ঘুমের মধ্যে সেই কান্না দিঘির বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়, আর সেই মুখহীন মহিলার ভয়ঙ্কর হাসি তাকে তাড়া করে ফেরে। নিজুমপুরের সেই রাতটা তার জীবন থেকে সব শান্তি কেড়ে নিয়েছে।